আমরা আলোচনা করছিলাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার যে মেজার্স গুলো, পরিমাপক গুলো, তিন ধরনের: গড়, মধ্যমা এবং প্রচুরক। ওই জায়গা থেকে এই বিস্তারের ঘটনাগুলো আসছে। তো ওখানেও আমরা তথ্য সারি থেকে তথ্যগুলোকে বিন্যস্ত করে আমরা গড়, মধ্যমা, প্রচুরক নির্ণয় করেছি। তো আর এখানে আমরা চেষ্টা করবো বিস্তার পরিমাপ, এই জিনিসগুলো করব। এবং সেখানে বলা হচ্ছে যে এই যে তথ্যগুলো রয়েছে সেগুলো একটা আরেকটা থেকে কতটুকু দূরে আছে, কতটুকু কাছে আছে, সেই মেজার গুলো আমরা এখানে করব। তো এটার আরেকটাতে বলা হচ্ছে যে কেন্দ্রীয় মান অর্থাৎ গড়, মধ্যমা, প্রচুরক থেকে নিবেশকের তথ্যগুলোর বিয়োগফলকে বলা হয় বিস্তার বা ভেদ। মানে কেন্দ্রীয় মানের যে পরিমাপগুলো রয়েছে সেটা থেকে আমরা যখন প্রত্যেকটা তথ্যকে বিয়োগ করব তখন যেটা পাবো সেটাকেই বলা হচ্ছে বিস্তার বা ভেদ। হ্যাঁ, আবার অন্যভাবে বলা হচ্ছে তথ্য সারির অন্য মানগুলোর দূরত্ব বা ব্যবধান, পার্থক্য ইত্যাদি। এগুলা দেখে নিলে হবে একটু বোঝার জন্য। এবং এই বিস্তার পরিমাপের জন্য রয়েছে যে পরিমাপগুলো, সেগুলোতে যাচ্ছে। তার আগে একটা ছোট, কেন্দ্রীয় প্রবণতার যে পরিমাপ আর বিস্তার পরিমাপের ভিতরে একটা তফাৎ রয়েছে। তফাৎটা হচ্ছে এরকম, আমি একটা উদাহরণ নিয়ে আসার চেষ্টা করেছি। মনে করো যে 4 জন লোকের দৈনিক ইনকাম হচ্ছে এই 100 টাকা, 400 টাকা, 500 টাকা, 1000 টাকা। এটাকে যদি গড় করা হয় তাহলে গড় আসে কিন্তু 500 টাকা। আমরা যদি ওই সেন্ট্রাল টেন্ডেন্সির যে পরিমাপক গুলো রয়েছে সে অনুযায়ী যদি বের করি তাহলে আমরা এই 500 টাকা পাবো গড়। ঠিক আছে। আর মধ্যমান নির্ণয় করলে সেটাকে আমরা 450 টাকা পাচ্ছি। অর্থাৎ 400 আর 500 যোগ করে 2 দিয়ে 450, মানে 450 মাঝামাঝি থাকতেছে। এতে করে দেখা যাচ্ছে যে যে 100 টাকা ইনকাম করেছে তারও গড় হচ্ছে 100 টাকা, 500 টাকা। যে 400 টাকা ইনকাম করেছে তারও হচ্ছে 500 টাকা। যে 500 করেছে তারও গড় 500 টাকা। যে 1000 করেছে তারও গড় 500 টাকা। অর্থাৎ কারো ইনকামের থেকে গড়টা বেশি, আবার কারো ইনকামের থেকে গড়টা কম। এতে করে কিন্তু একুরেট হিসাবটা পাওয়া যায় না। কথাটা বুঝেছো? এইটাই হচ্ছে মেইন বিষয়। বিস্তার পরিমাপগুলো নিয়ে আসার মেইন কথাটা হচ্ছে এইখানে যে গড়ের মধ্যে যে আমরা পাই সেটাতে এই যে মানগুলো কতটুকু দূরে, কতটুকু বিস্তৃত, কতটুকু কাছে, সেগুলো কিন্তু বোঝা যায় না। কিন্তু বিস্তার পরিমাপ যখন আমরা করবো, যেমন এই যে 500কে আমরা গড় হিসাবে নিয়ে নিলাম, তারপর 500 থেকে যখন 100 বিয়োগ করব তখন হচ্ছে থাকে কত, 400। এই যে 400 অর্থাৎ -400, মানে তার ইনকাম 100 কিন্তু সে গড়ের 400 মাইনাসে আছে। আবার তার ইনকাম 400, সে গড়ের -100-তে আছে। আবার তার ইনকাম 500, সে 500-তে আছে। তার ইনকাম 1000, সে কিন্তু গড় থেকে 500 বেশি। এই জিনিসগুলো আমরা বিস্তার পরিমাপ দ্বারা নির্ণয় করতে পারি। এটা হচ্ছে ব্যাপার। অর্থাৎ গড় বা কেন্দ্রীয় প্রবণতার যে পরিমাপক গুলো রয়েছে সেগুলো দ্বারা যা নির্ণয় করা যায় তার তথ্যগুলোর বা তথ্য মানগুলোর যে অবস্থান, বিস্তার, একটা আরেকটার সঙ্গে যে সম্পর্ক, দূরত্ব, সেটা বোঝা যায় না, কিন্তু বিস্তার পরিমাপ দ্বারা সেটা যায়। ওকে, বিস্তার পরিমাপকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, প্রধানত দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অনপেক্ষ বিস্তার পরিমাপ এবং আরেকটা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন আর রিলেটিভ মেজার অফ ডিসপারশন। ঠিক আছে, এগুলো বইতে পাওয়া, ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এখন অনপেক্ষ বিস্তার পরিমাপ, অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশনকে বলা 4 ভাগে ভাগ করা হচ্ছে। সেটা হচ্ছে পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান এবং চতুর্থক ব্যবধান। এই বাংলা নামের থেকে ইংরেজি নামটা একটু সহজ। রেঞ্জ, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোয়ার্টাইল ডেভিয়েশন। এগুলো কিন্তু মনে রাখতে হবে, আমি কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করবো তোমাদের। রেঞ্জ, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোয়ার্টাইল। অর্থাৎ বিস্তার পরিমাপকে প্রথমত দুই ভাগে ভাগ করা হচ্ছে, অনপেক্ষ, আরেকটা হচ্ছে আরেকটা কি, আপেক্ষিক। আপেক্ষিক, অনপেক্ষ আর হচ্ছে আপেক্ষিক। ইংরেজিতে যদি বলো অ্যাবসলিউট আর হচ্ছে রিলেটিভ।
অ্যাবসলিউট বা রিলেটিভ ভিতরে তফাৎটা হচ্ছে অ্যাবসলিউট মানে নির্দিষ্ট একটা, ওটার পরিবর্তন হয় না। রিলেটিভটা হচ্ছে আরেকটার উপরে নির্ভর করে সেটার পরিবর্তন হয়, এটা আপেক্ষিক আর এক কি। কথা হচ্ছে পরম 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 পরিমাপ। হ্যাঁ, পরম মানে ওটার উপরে আর কিছু নেই। হ্যাঁ, মানে টাকা মানে টাকাই, এরকম। তো যাক, পরমটা বুঝতে গেলে আরো অবস্থা খারাপ হয়ে যাবে। স্যার এখানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, স্যার অনেক বইয়ে বিভিন্ন ধরনের বিভিন্নটা উদাহরণ দেওয়া আছে, মানে সরি প্রকারভেদ দেওয়া আছে। আপনি যেটা দেখাচ্ছেন সেটা 4 প্রকার দেওয়া আছে, ইয়াটা ওই যে অনপেক্ষটা। হুম। আর অন্যান্য বইয়ে আমরা দেখতেছি 5 প্রকার দেওয়া আছে। এটা স্যার তাহলে আমরা সব উত্তরপত্রে আমরা কোনটা লিখবো তাইলে? আমি শেষ করি, হ্যাঁ, শেষ করার পরে বুঝো। আচ্ছা ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে 4 প্রকার: পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, চতুর্থক ব্যবধান। ঠিক আছে? এটা হচ্ছে আচ্ছা অনপেক্ষ। এই যে অনপেক্ষ। আর আপেক্ষিকটাও কিন্তু 4 প্রকার। সেটা হচ্ছে পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক। হ্যাঁ, মানে ওয়ার্ড গুলোর যে স্ট্রং আর যে উচ্চারণের যে একটা গাম্ভীর্য, অন্যরকম একটা। ইংরেজিটা কিন্তু সহজ বা সুবিধা ভালো রকম। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। ঠিক আছে? এটার একটা ইন্টার রিলেশন আছে একটার সঙ্গে আরেকটা, সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। সেটা দেখো, এই যে অনপেক্ষ, এটা 4টা। হ্যাঁ, আর এটার সঙ্গে সম্পর্কিত হচ্ছে আপেক্ষিক, যেটা সেটার 4টা। অর্থাৎ অনপেক্ষ যেটা পরিসর, সেটাই হচ্ছে পরিসরাঙ্ক। যেটা গড় ব্যবধান, সেটাই হচ্ছে গড় ব্যবধানাঙ্ক। পরিমিত ব্যবধান, ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক। ঠিক আছে? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এটার নামটা একটু পরিবর্তন করা হচ্ছে, কিন্তু জিনিস একটাই। হ্যাঁ, আর চতুর্থক ব্যবধান, চতুর্থক ব্যবধানাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। এটা পরে দেখে নিবা বা ভিডিওটা দেখার চেষ্টা করো, তাহলে এই এই যে জিনিসটা, হ্যাঁ, এই এটা বোঝা যায়। অনেক বইতে এটা কিন্তু একটা অর্থাৎ, হ্যাঁ, এইগুলো একটার সঙ্গে একটা রিলেটেড। ওকে। আর তুমি যে 5 প্রকারের কথা বলছিলা, আরেক প্রকার আলাদা এক্সট্রা, হ্যাঁ, সেটা হচ্ছে ভেদাঙ্ক, ভেরিয়েন্স বলে। হ্যাঁ, এটার সঙ্গে যেমন একটার সঙ্গে একটা রিলেশন আছে, ভেরিয়েন্সটা হচ্ছে একেবারে একটু আলাদা। ওগুলোর সঙ্গে সম্পর্কিত না, সেরকম না, এগুলোর সঙ্গে সম্পর্কিত, তবে এরকম না। যেমন চতুর্থক ব্যবধানের আরেকটা আছে চতুর্থক ব্যবধানাঙ্ক, ভেরিয়েন্স এরকম কিন্তু নাই। তো এই জন্য এটাকে আলাদা করা হয়েছে, যদিও এটা কিন্তু এই যে পরিমিত ব্যবধান, ব্যবধানাঙ্কর সঙ্গে কিন্তু সম্পর্কিত। এখানে 3টা একসঙ্গে নেওয়া যায়, আমরা পরে আবার জানবো। টোটাল হচ্ছে এখানে মেজার্স অফ ডিসপারশন, টোটাল হচ্ছে 9টা। এবারে ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, সেন্ট্রাল মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে 3টা, আর মেজার অফ ডিসপারশন হচ্ছে 9টা। মনে রাখতে হবে সেন্ট্রাল টেন্ডেন্সির 3টা কি কি, আর ডিসপারশনের 9টা কি কি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আমরা আস্তে আস্তে কিন্তু ভিতরে যাচ্ছি, কঠিন জিনিসে যাচ্ছি। হ্যাঁ, ওকে। এখন জি স্যার। আমরা এই যে মেজার গুলো আছে, এগুলো নির্ণয় করব কিভাবে? যেমন সেন্ট্রাল টেন্ডেন্সির যে মেজার্স গুলো রয়েছিল, সেগুলো আমরা আমরা নির্ণয় করেছি, এবং সেটার কি বলে সূত্র ছিল। এখানেও সেরকম সূত্র রয়েছে, আর সূত্রগুলো মনে রাখাই হচ্ছে বড় ব্যাপার, মূল ব্যাপার। তো পরিসরের বিষয়টা তোমরা জানোই, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটাকে আমরা বাদ দিলে পরিসর পাবো। তো এখানে একটা বিষয় রয়েছে যে আমরা ওই যে অবিন্যস্ত অশ্রেণীকৃত যে মান রয়েছে, তথ্য সারি রয়েছে, সেখানকার বেলায় সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান পাবো। কিন্তু যদি শ্রেণীকৃত থাকে, তাহলে এটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কি? ঠিক আছে? সেই ক্ষেত্রে বলা হচ্ছে সর্বশেষ শ্রেণীর শ্রেণী ব্যক্তির ঊর্ধ্বসীমা, একদম সবার নিচে যেটা থাকে সেটার ঊর্ধ্বসীমা। যেমন 10 থেকে 20 এটা হচ্ছে প্রথম শ্রেণী, আর 80 থেকে 90 এটা হচ্ছে শেষ শ্রেণী। অতএব শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে কত? 90। ঠিক আছে? আর 10 থেকে 20 এটা হচ্ছে প্রথম শ্রেণী, সর্বপ্রথম শ্রেণী, এবং এটার সর্বনিম্ন মান
নিম্ন সীমা হচ্ছে 10, অতএব 90 থেকে 10 বিয়োগ করলে পাবো আমরা পরিসর। এটা হচ্ছে শ্রেণীকৃত যে তথ্য সারি রয়েছে সেটা থেকে। ওকে, এখন জি স্যার। এই পরিসরটাই হচ্ছে পরিসরাঙ্ক। হ্যাঁ, মানে একটার সঙ্গে একটা রিলেটেড, একটা শিখলে আরেকটা শেখা যাবে, এবং এটা চাইলে একদিনে এক ক্লাসে সবটাই শেখা যায়, যেটা শিখতে কিন্তু মনে হয় যে 8-9 দিন লাগার কথা। তো যাক, তোমরা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অল্পতে বুঝতে পারতেছো, আমার জন্য সুবিধা। অনেক অনেক ধন্যবাদ, আমিও আসলে এটাতে একটু হেল্প পাচ্ছি। তো এই পরিসরকে আমি পরিসরাঙ্ক করব, এবং সেই সূত্রটা হচ্ছে পরিসর উপরে পরিসর ভাগ সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান। এটাকে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে পরিসরাঙ্ক। এবং মজার একটা ব্যাপার দেখো, যে এই যে এই পাশেরটা আর কি, এটা রিলেটেড যে বিষয়টা, সেটা সবগুলোর মধ্যে দেখো যে 100 100 করে গুণ, সবগুলোর সঙ্গে 100 করে গুণ দিয়েই আমরা সেটা বের করে নিতে পারছি। অর্থাৎ তুমি যদি এটা নির্ণয় করতে পারো, তাহলে এটাও নির্ণয় করতে পারবে, এটা নির্ণয় করতে পারলে এটাও নির্ণয় করতে পারবে। কথাটা বোঝা গেছে? মাই ডিয়ার স্টুডেন্ট, সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট একটু বুঝো, না বুঝলে বলবা কিন্তু। তারপরে হচ্ছে গড় ব্যবধান। গড় ব্যবধানের সূত্র হচ্ছে মিন ডেভিয়েশন বলে। হ্যাঁ, মিন ডেভিয়েশন। তো গড় ব্যবধান হচ্ছে এই যে সামেশন এক্স মাইনাস এক্স বার, আর এই যে দুইটা দাড়ি চিহ্ন আছে এটাকে অনপেক্ষ বলে আর কি, অনপেক্ষ চিহ্ন, বাই এন। ওটা মনে রাখতে হবে, এটা যে গড় ব্যবধানের সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স বার। এটা 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 কিসের জন্য আর এটা কিসের জন্য, দুইটা সূত্র আছে। একটা হচ্ছে সামেশন এফ এক্স মাইনাস এক্স বার বাই এন। এখানে সামেশন কিন্তু আছে, এফ নাই। এখানে সামেশন টামেশন সবকিছুই আছে, শুধু এফ অতিরিক্ত। কথাটা বুঝেছো? এখন এফ থাকা মানে হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে অশ্রেণীকৃত আর একটা হচ্ছে শ্রেণীকৃত। প্রথমটা হচ্ছে অশ্রেণীকৃত তথ্য থেকে গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন বের করা। দ্বিতীয়টা হচ্ছে শ্রেণীকৃত যে তথ্য রয়েছে সেটা থেকে গড় ব্যবধান বের করা। এবং এই গড় ব্যবধানের সঙ্গে গড় ব্যবধানাঙ্ক তৈরি মানে বের করতে হবে। সেই জন্য দেখো, এই গড় ব্যবধানকে আমি যদি গড় বা যোজিত গড় দিয়ে যদি আমি ভাগ করি এবং ভাগফলকে 100 দিয়ে গুণ করি, তাহলে ব্যবধানাঙ্ক তৈরি হবে। অর্থাৎ এই পাশের গুলো সবগুলো কিন্তু 100 দিয়ে গুণ, আর এই যে সবগুলো দেখবা যে গড় ব্যবধানকে আমি গড় যোজিত গড় দিয়ে হচ্ছে মোট পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধানকে গড় বা যোজিত গড় দিয়ে ভাগ করতেছি, এরকম একটা ব্যাপার, একটার সঙ্গে একটা রিলেটেড। আচ্ছা, তারপরে হচ্ছে পরিমিত ব্যবধান, সেটারও দুইটা সূত্র। কেন দুইটা সূত্র? একটা হচ্ছে অশ্রেণীকৃত আর একটা হচ্ছে শ্রেণীকৃত। এবং এই যে চিহ্নটা, এই চিহ্নটা দিয়েই বোঝা যাচ্ছে হচ্ছে পরিমিত ব্যবধান। চিহ্নটাকে পরিমিত ব্যবধানের চিহ্ন বলা হয়। যেমন আমরা প্রচুরকের বেলায় ডেল্টা পেয়েছি, এসডি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেলায় আমরা এই চিহ্নটি পেয়েছি, এবং এই চিহ্নটার নাম হচ্ছে সিগমা। ঠিক আছে, সিগমা বলে। সিগমা দ্বারা কি বোঝায়, এই ধরনের প্রশ্ন হতে পারে, বলতে পারে, করতে পারে। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং এই যে সম্পূর্ণটাই রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। হ্যাঁ, তো এটাকে আবার যখন বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক করব, তখন কিন্তু এই যে পরিমিত ব্যবধান প্রথমে আমাদের বের করে নিতে হবে, তারপরে গড় বা যোজিত গড়টা দিয়ে আমি যদি ভাগ করি, 100 দিয়ে গুণ করি, তাহলে সেটা ব্যবধানাঙ্ক বের হয়ে যাবে। চতুর্থক ব্যবধান বলা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। তো কোয়ার্টাইল ডেভিয়েশনে হচ্ছে যে এটা হচ্ছে যে Q3 মাইনাস Q1/2। যেমন Q3টা হচ্ছে থার্ড কোয়ার্টাইল বলে, আর Q1টা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, এই তিনটা জিনিস আছে, ওটা আমরা শিখবো পরে। এবং এটাকে যখন আমরা এই যে দেখো 100 দিয়ে গুণ করে দিচ্ছি, হ্যাঁ, উপরে যেটা ছিল সেটাই আছে, জাস্ট Q3 অর্থাৎ থার্ড কোয়ার্টাইল এবং ফার্স্ট কোয়ার্টাইল যোগ করে 100 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমরা কিন্তু সেটা পেয়ে যাব। আমি বলে গেলাম, তোমরা কিন্তু সবাই খুব সুন্দর করে বুঝতে সক্ষম হয়েছ, তাই না? বুঝেছো? জি স্যার। বুঝেছো সবাই? স্যার বুঝতে পারছি ঠিকই, কিন্তু মনে রাখা অনেক কঠিন মনে হচ্ছে। মনে রাখা কঠিন, এইটা মনে রাখতে হবে। আর এই যে
এটা আমি রেকর্ড করতেছি মনে হয়, হ্যাঁ রেকর্ডটা আমি দিয়ে দিব, ঠিক আছে। তো এই যে একসঙ্গে জিনিসগুলো চিন্তা করবা, কিন্তু এটা যে পারলে তোমরা যদি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের জন্য সুবিধা। হ্যাঁ, স্ক্রিনশট নিবা? হ্যাঁ, আমি দিয়েছি, এটার স্ক্রিনশট নাও, প্লাস সাথে এটা নিতে পারো। জি স্যার, নিছি। প্লাস হচ্ছে এই যে একসঙ্গে জিনিসটা আছে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একসঙ্গে এই যে দেখো, এগুলো একসঙ্গে যখন থাকবে তখন তুমি একসঙ্গে 8টা জিনিস একদম, ঠিক আছে। এই এটা হচ্ছে সূত্র। তারপরে যে ভেদাঙ্ক, ভেদাঙ্ক যে কথাটা বললাম, ভেরিয়ান্স, ভেরিয়ান্স পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্কের মধ্যে একটা সম্পর্ক। পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক, এই 3টা জিনিস একসঙ্গে। তো পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্কের ভিতরে যে তফাৎটা, এখানে যে সংজ্ঞাটা আমি বলি নাই, পরিমিত ব্যবধানের বর্গকে ভেদাঙ্ক বলা হয়। মানে পরিমিত ব্যবধান আর ভেদাঙ্ক প্রায় কাছাকাছি। ভেরিয়ান্স যদি নির্ণয় করতে বলে, এখানে দেখো আমরা স্কোয়ার করেছি জাস্ট, হ্যাঁ, এই যে সিগমা স্কোয়ার মানে হচ্ছে ভেদাঙ্ক বা ভেরিয়ান্স। এটা হচ্ছে অশ্রেণীকৃত বেলায়, আর এটা হচ্ছে শ্রেণীকৃত বেলায়। এখন স্কোয়ারটা কি? স্কোয়ার মানে হচ্ছে রুট ওভারটা কিন্তু উঠে গেল, জাস্ট এখানে রুট ওভার আছে, এখানে রুট ওভার নাই, তফাৎ শুধু এতটুকুই। বোঝা গেছে? এখানে রুট ওভার আছে, এখানে রুট ওভার নাই, এখানে রুট ওভার আছে, এখানে রুট ওভার নাই, তাছাড়া সব কিছু ঠিক আছে। পরিমিত ব্যবধানের সঙ্গে ভেদাঙ্কের সম্পর্ক, পার্থক্য এতটুকুই, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সূত্র, এগুলো চর্চা করতে হবে, মনে রাখতে হবে। এখন আমরা একটু অঙ্কতে চলে যাই। সেটা হচ্ছে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমি দেখিয়েছিলাম তোমাদের সুবিধার জন্য, হয়তো এটা অনেক বেশি হেল্পফুল হবে। এটা হচ্ছে যে এখান থেকে কি কি ধরনের কোয়েশ্চেন হতে পারে। ওখানে যেরকম এখানেও সেরকম দেখিয়েছি। সেটা হচ্ছে একটা হচ্ছে অবিন্যস্ত, একটা হচ্ছে হাফ বিন্যস্ত, একটা হচ্ছে ফুল বিন্যস্ত, ঠিক আছে। আর এগুলা একই ধরনের, কারণ হচ্ছে আমাদেরকে গড় থেকেই এই জায়গায় আসতে হচ্ছে। আর একটা ছোট জিনিস বলি, সেটা হচ্ছে এই যে আমরা কাজগুলো করেছি, এই যে গড়ের এক্স বার যেখানে যেখানে আছে, সেখানে সেখানে আমরা এই যে মিন, এটা মিন গড়, তো মধ্যমা নিতে পারি, প্রচুরকও নিতে পারি। তুমি যদি মধ্যমা দিয়ে গড় ব্যবধান নির্ণয় করতে চাও তাহলে মধ্যমা নির্ণয় করতে হবে। তুমি যদি মধ্যমা দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে চাও তাহলে মধ্যমা নির্ণয় করে এটা করা যাবে। কথা বুঝেছো? মানে এই এই এক্স এর জায়গায় তখন শুধু মধ্যমা হবে, হ্যাঁ, গড় না হয় মধ্যমা হবে, এটাই। তোমাকে যদি বলে মধ্যমার সাহায্যে গড় ব্যবধান নির্ণয় করো, তখন তাহলে মধ্যমা আগে নির্ণয় করতে হবে। ওকে। আর তৃতীয় নাম্বার প্রশ্ন এটা গত আমরা যে টপিকটা পড়েছি সেখানে জেনেছ। তো এখানেও ঠিক সেরকম। এখন আমরা এই যে অবিন্যস্ত যে তথ্য রয়েছে সেখান থেকে যদি আমরা নির্ণয় করি, যেমন প্রথমে আছে পরিসর এবং পরিসারঙ্ক, ঠিক আছে। এই এলোমেলো বা অবিন্যস্ত তথ্য থেকে আমরা পরিসর এবং পরিসারঙ্ক নির্ণয় করব। কিভাবে নির্ণয় করা যায়, ঠিক আছে। পরিসর, পরিসর সহজ জিনিস। এটার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আমরা বের করে নিলাম, বের করে নিয়ে যেটা পাবো সেটাই পরিসর। ওকে, এটা খুবই সহজ, বিয়োগফল। আচ্ছা, পরিসরাঙ্ক, পরিসরাঙ্কের সূত্রটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, পরিসর ভাগ সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান গুণ 100। তাহলে পরিসর আমরা পেয়েছি এখানে 38, সর্বোচ্চ মান পেয়েছি 47, সর্বনিম্ন মান পেয়েছি 9। দুইটা যোগ করলাম, যোগ করে পেলাম হচ্ছে 56। এটাকে আমরা যখন 100 দিয়ে গুণ করব তখন 67.86 পেয়ে যাব। যেহেতু 100 দিয়ে গুণ করেছি সেহেতু এটা হবে পার্সেন্টেজ। হ্যাঁ, মানে এই যে বাকিগুলো ব্যবধানাঙ্ক, অঙ্ক যেগুলো বলতেছে, ওগুলো হচ্ছে 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করা মানে হচ্ছে শতকরা। বোঝা গেছে? অবশ্যই বোঝা গেছে। হ্যাঁ। তারপরে এই যে পরের যে হাফ কি বলে তথ্য সারি আর ফুল শ্রেণীকৃত তথ্য সারি থেকে পরিসর বা পরিসরাঙ্ক। তো পরিসর পরিসরাঙ্ক হচ্ছে যে এখানে এই যে সংখ্যা রয়েছে, সংখ্যা এখানে রয়েছে গণসংখ্যা, তাই না?
তো এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 14, সবচেয়ে ছোট হচ্ছে 6। হ্যাঁ, এটার মানেটা হচ্ছে এরকম যে এই যে তথ্য সারিটা, এটাকে যখন আমরা শ্রেণী বিন্যস্ত করতাম ওই যে বিরত পদ্ধতিতে, তখন কিন্তু 8, 12, 7, 6, 10, 14, 9, 11 এগুলোই বারবার আসতো না? 8 আসতো 6 বার, 12 আসতো 8 বার, 7 আসতো 5 বার, 6 আসতো 4 বার, 10 আসতো 3 বার, 14 আসতো 7 বার, 9 আসতো 10 বার, 11 আসতো 9 বার। অতএব ওই তথ্য সারির সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 14 এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 6। অতএব এটার যদি আমরা পরিসর বা পরিসংখ্যাঙ্ক নির্ণয় করি, তাহলে এই যে এটার মধ্যে সর্বোচ্চ মান দিয়ে দেবো আমরা 14, সর্বনিম্ন মান দিয়ে দেবো আমরা 6। তাহলে 14 থেকে 6 বাদ দিলে হয় 8। তারপরে এখানে আমরা মান বসাই 100 দিয়ে গুণ করবো, তাহলে পরিসরাঙ্ক বের হয়ে যাবে। ওকে ওকে, ধন্যবাদ, বুঝে নিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে যে এটা একদম ফুল শ্রেণীকৃত যে শ্রেণী বিন্যস্ত করা রয়েছে, তথ্য সারি রয়েছে, এটা থেকে। তো এটার বলাই হলো যে সর্বশেষ যে শ্রেণী আর সর্বপ্রথম যে শ্রেণী। সর্বপ্রথম মানে এটা দিয়ে শুরু হয়েছিল, হ্যাঁ, অর্থাৎ সর্বনিম্ন মান আমরা এটা পেয়েছিলাম ওই যে তথ্য সারিগুলোকে আমরা বের করি। এই ক্ষেত্রে সর্বোচ্চ সবচেয়ে শেষের শ্রেণীটার সর্বোচ্চ মান থেকে প্রথম শ্রেণীটার প্রথম মানটা আমরা বিয়োগ দিব। বিয়োগ দিলে যা পাবো সেটাই হচ্ছে পরিসর। আর এই যেমন 90 থেকে 10 বাদ দিলে হয় 80, 80 হচ্ছে পরিসর। আর 80-র সঙ্গে যে উপরে বসাবো 80, 90 আর 100 করবো আমরা এখানে যোগ। হ্যাঁ, 90 আর 10 করবো আমরা যোগ, 90 10 হয় 100, 100 100 কাটা, তাহলে এটা পরিসরাঙ্ক হচ্ছে 80%, রাইট? জি স্যার। এই তাহলে পরিসর এবং পরিসরাঙ্ক শেখা শেষ। শেষ জি স্যার। ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ স্যার, শেষ। আমরা পারবো। এগুলো একটা সুবিধা হচ্ছে কি, এই যে একই একসাথে মিলায় কিন্তু আমি জিনিসটা রিপ্রেজেন্ট করছি। যদি আলাদা আলাদা ভাবে রিপ্রেজেন্ট করতাম তাহলে কিন্তু একটার সঙ্গে একটা বোঝা একটু কঠিন হয়ে যেত। আচ্ছা, তাহলে এই গেল পরিসর এবং পরিসরাঙ্ক। তারপর একটা কি আছে? তারপরে আছে হচ্ছে কি গড় ব্যবধান, তাই না? জি স্যার। গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক। গড় ব্যবধান, আমরা যদি এই তথ্য থেকে গড় ব্যবধান নির্ণয় করি তাহলে কি হবে? শ্রেণীকৃত যদি যে ইয়া ছিল সেটা থেকে যদি গড় নির্ণয় করতে চাই তাহলে কি হবে? এটা এখন ইয়া করি। সেটা হচ্ছে এটা হচ্ছে অবিন্যস্ত, তাই না? তাহলে অবিন্যস্ত শ্রেণী বা তথ্য সারি থেকে আমরা কি করব? গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক তৈরি করব। গড় ব্যবধান নির্ণয় করার সূত্র হচ্ছে এই যে এটা, হ্যাঁ, এমডি বা মিন ডেভিয়েশন ইকুয়াল টু হচ্ছে সামেশন এক্স মাইনাস এক্স বার, অথবা সামেশন এক্স মাইনাস মিডিয়ান, অথবা সামেশন এক্স মাইনাস মোড বাই এন। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা মনে রাখতে হবে। এখন সে অনুযায়ী আমাকে প্রথমে এক্স বার যেহেতু মাইনাস করতে বলছে, তাহলে আমাকে এক্স বার বা গড় প্রথমে বের করে নিতে হবে। ওকে, তো এই জন্য তথ্য মানগুলোকে আমরা এক্স ধরলাম এবং এক্স এর যোগফল সামেশন এক্স হচ্ছে 309 এবং এন হচ্ছে এই যে প্রত্যেকটা একটা একটা করে সংখ্যা, 15, 9, 17, এগুলো কিন্তু একটা সংখ্যা। এগুলোর টোটাল রয়েছে 11টি। তাহলে আমরা এই যে এক্স বার পাচ্ছি হচ্ছে এটা, অর্থাৎ 309 কে 11 দিয়ে ভাগ দিয়ে 28.09 পাওয়া যায়। তাহলে 28.09 হচ্ছে এক্স বার। এটা প্রথমে আমাকে নির্ণয় করে নিতে হবে। আমি যদি গড় দিয়ে গড় ব্যবধান নির্ণয় করতে চাই তাহলে প্রথমে আমি গড় নির্ণয় করব। আর যদি আমি মধ্যমা দিয়ে মিডিয়ান দিয়ে যদি আমি গড় ব্যবধান নির্ণয় করতে চাই তাহলে আমি প্রথমে মিডিয়ান নির্ণয় করে ফেলবো, তাই না? মিডিয়ান নির্ণয় করতে গিয়ে
যে নিয়ম ফলো করতে হয় সেই নিয়ম আমি ফলো করব। সেটা হচ্ছে কিরকম, যেহেতু 11টা রয়েছে এগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পরে মাঝে যেহেতু এটা হচ্ছে বিজোড়, অতএব আমি কি করব, এটার যে মাঝামাঝি অর্থাৎ ষষ্ঠ সংখ্যাটি হচ্ছে এখানে গড় মধ্যমা, তো ওই মধ্যমা দিয়ে তারপরে এই সূত্র অনুযায়ী কাজ করব। মোট দিলে আবার মোট অনুযায়ী কাজ করব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা স্যার হ্যাঁ, স্যার একটু স্ক্রিনটা উপরে নিয়ে যান। উপরে এদিকে। হ্যাঁ 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 স্যার, এখানে তথ্যমানটা বুঝতে পারলাম, এই যে x মাইনাস এক্স বার আবার ডবল বার আছে ওখানে, ওইটা হ্যাঁ 13.09 এগুলো বুঝতে পারলাম না। মাইনাস হ্যাঁ, আমি আমি বললাম যেটা সেটা হচ্ছে আমি প্রথমে প্রশ্নটা দেখলাম। ওকে, প্রশ্ন জি স্যার। দেখলাম। প্রশ্নতে বলা হচ্ছে নিম্নের উপাত্ত থেকে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো। যখনই আমি এই প্রশ্ন পাবো তখনই আমার মাথায় যে বিষয়টা কাজ করাতে হবে, যে বিষয়টা খেলা করবে মাথায়, সেটা হচ্ছে তাহলে গড় ব্যবধানের সূত্রটা কি, গড় ব্যবধানাঙ্কের সূত্রটা কি। তো আমরা গড় ব্যবধান যদি নির্ণয় করতে পারি তাহলে গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করতে পারবো। তাহলে গড় ব্যবধানের সূত্র কি মাথায় এটা চলে আসবে। মাথায় যখন চলে আসলো তখন কি হলো, এই যে এটা হচ্ছে গড় ব্যবধানের সূত্র, দেখা যাচ্ছে না, মিন ডেভিয়েশন। সেটা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে সামেশন এক্স মাইনাস এক্স বার, আর দুইটা পাশাপাশি যে দুইটা চিহ্ন, এটাকে অনপেক্ষ, অর্থাৎ এই যে পরিমাপকটা এটা হচ্ছে অনপেক্ষ পরিমাপক, এই জন্য এই চিহ্নটা হচ্ছে এখানকার দেয়া, এটা কিছুই না। দুইটাকে একসঙ্গে নেওয়া হয়েছে, ব্রেকেট ব্যবহার না করে এখানে এটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, ব্রেকেট ব্যবহার করলে কিন্তু ওই জিনিসটাই আসে। এখানে ব্রেকেট ব্যবহার না করে অনপেক্ষ অ্যাবসলিউট বোঝাতে এটা ব্যবহার করা হয়। আমরা নবম দশম শ্রেণীর যে প্রথম 1.1 1.2 এর অঙ্ক করেছি, ওখানে পরম মানের কথা বলা আছে, তখন কিন্তু এগুলা আসে, এই দুইটা চিহ্ন ওখানে ছিল। তো পরম মানের জন্য এই দুইটা কি বলে যে বেড়া বেড়া ওয়ালের মতো পাওয়া যাচ্ছে, এদিক সেদিক যেতে না। ঠিক আছে, হ্যাঁ। তো তারপরে এই এই সূত্রটা তোমার মাথায় আসতে হবে। এই সূত্র যখনই মাথায় আসবে তখন এক্স কি জিনিস তুমি জানো। এক্স মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যা। ওকে, x1 x2 x3 xn, xn মানে হচ্ছে যে n পর্যন্ত যতটুকু থাকবে ততটুকু। তাহলে x হচ্ছে আমার প্রত্যেকটা সংখ্যা, আর x বার হচ্ছে কি, গড়। গড়, অতএব তাহলে গড় তো আমার দেয়া নাই এখানে। প্রশ্নে কি গড় দেয়া আছে? না, প্রশ্নে আমার গড় দেয়া নাই, অতএব প্রশ্ন থেকে আমাকে গড়টা প্রথমে বের করে নিতে হবে। এই জন্য প্রথমে এই গড়টা বের করে নেওয়া হলো। ওকে, এই গড়টা বের করে নেওয়া হলো। এখন এই গড়টা বের করে নেওয়ার পরে তখন বলতেছে দেখো, তখন আমরা আসবো এটাতে যে এক্স মাইনাস এক্স বার, এই যে বিষয়টা বলছে, যেমন আমরা এক্স পেয়েছিলাম, এফ পেয়েছিলাম সেন্টার টেন্ডেন্সিতে, কিন্তু এফ এক্স আমরা পাইনি, এফ এক্স আমরা বানিয়ে নিয়েছি। এফ এক্স বানানোর পরিপ্রেক্ষিতে আমরা সামেশন এফ এক্স পেয়েছি। ঠিক আছে, সামেশন এফ এক্স, ঠিক সেরকম এখানেও আমরা এক্স পেয়েছি, এক্স হচ্ছে এটা, এগুলো হচ্ছে এক্স, আর এক্স বার পেয়েছি, এক্স বার হচ্ছে এটা। হ্যাঁ, এখন এই এক্স থেকে এক্স বার বিয়োগ করলে, অর্থাৎ এই যে এটা হচ্ছে এক্স, হ্যাঁ 15 থেকে 28.09 যদি বিয়োগ দেই এই অনুযায়ী, তাহলে আমরা এটা পাই। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে যে মাইনাস তো স্যার, মাইনাসের পরে এক্স বার, তাহলে তো এটা মাইনাস হওয়ার কথা, তাই না? কিন্তু প্রশ্ন, হ্যাঁ একটু চিন্তা করে দেখো যে 15 থেকে 28.09 বিয়োগ দিচ্ছি, তাহলে 28.09 তো বড়। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা স্যার প্রশ্নটা করতে চাইছিলাম আপনাকে, কিন্তু আপনি বলে ফেললেন। হ্যাঁ, এটা জানি, এটা প্রশ্ন আসবে। এটাতে বলা হচ্ছে মেজার অফ ডিসপারশনে সবগুলোকেই পজিটিভ ধরা হয়, নেগেটিভ কোনো মান ধরা হয় না। নেগেটিভ মানকে পজিটিভ হিসাবে ধরা হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। মেজার অফ ডিসপারশনে কোনো নেগেটিভ মান নাই, সেখানে সব পজিটিভ মান। ওকে,
বুঝেছি। এখানে দেখো জি স্যার। আমরা এটার সঙ্গে এই যে 28.09 এই যে এটার সঙ্গে আমরা প্রত্যেকটা পয়েন্টে বিয়োগ করেছি, বিয়োগ করে বিয়োগ ফলটা আমি পেয়েছি এই যে এরকম, ঠিক আছে, জি স্যার। এরকম পেয়েছি। করার পরে যখন সামেশন স্যার তাহলে আগে গড়টা বের করে নি, তারপরে এই বিয়োগফল। সূত্র অনুযায়ী, ওই জন্য তো বললাম না যে প্রথমে আমি জি স্যার, তারপরে এটা বার করতে হবে। ধাপে ধাপে যাইতে হবে, না হলে হবে না। প্রথমে আমি প্রশ্ন দেখলাম, প্রশ্নতে গড় ব্যবধান নির্ণয়ের কথা বলতেছে, গড় ব্যবধান নির্ণয়ের কথা বলতেছে, তখন আমি গড় ব্যবধানের সূত্রতে চলে গেলাম। সূত্র আমার কি কি চাচ্ছে, আমার এক্স চাচ্ছে, আমার এক্স বার চাচ্ছে, আমার সামেশন এক্স মাইনাস এক্স বার চাচ্ছে, এন চাচ্ছে, ঠিক আছে, আমার এখানে এক্স দেয়া আছে, এবং এই এক্স এর যোগফলটা বা এই যে টোটাল কয়টা সংখ্যা আছে সেটাই হচ্ছে এন, ঠিক আছে। এই যে এন আমি এখানে পেয়েছি, এক্স বার আমি পেয়েছি, তাহলে আমার কি দরকার, হ্যাঁ সামেশন দরকার। তো সামেশন তো আমরা এমনি পাবো না, ঠিক আছে। এই যে 15 থেকে এই যে 13.09 এটা কিন্তু এক্স মাইনাস এক্স বার প্রথম, কিন্তু এক্স আই বা এক্স ওয়ান মাইনাস এক্স বার, এটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স বার, এটা হচ্ছে এক্স থ্রি মাইনাস এক্স বার, এক্স ফোর মাইনাস এক্স বার, এরকম করে ক্রমান্বয়ে প্রত্যেকটাই হচ্ছে এক্স সর্বশেষ মাইনাস এক্স বার। এটা আমি পেয়ে গেলাম। এটাকে যখন আমি যোগ করছি, সামেশন করছি, তখন আমি পাচ্ছি সামেশন, ঠিক আছে। আমরা সেন্ট্রাল টেন্ডেন্সিতে যেমন যোগ করে সামেশন এক্স পেয়েছিলাম, সামেশন এফ পেয়েছিলাম, সামেশন এফ এক্স পেয়েছিলাম, ঠিক সেরকম এখানে আমরা সামেশন এক্স মাইনাস এক্স বার পেয়েছি। তো যখন আমি পেয়ে গেলাম সামেশন এক্স, এটার সঙ্গে দেখো সামেশন এক্স মাইনাস এক্স বারের সঙ্গে সামেশন এক্স মাইনাস এক্স বার মিল রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমি এই মানটা বসিয়ে দিলাম। এই যে দেখো এখানে আমি এই যে পরে আমি করেছি গড় ব্যবধান এম দিয়ে, তাহলে এটার সঙ্গে এটা মান বসিয়ে এটা পেয়ে গেলাম, ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, আর কি বলে যে আমাদের আরেকটা তথ্য রয়েছে, সেটা হচ্ছে শ্রেণীকৃত। এই যে শ্রেণীকৃত, এই যে জিনিসটা, শ্রেণীকৃত এরকম সম্পূর্ণ শ্রেণীকৃত একটা তথ্য সারি থেকে কিভাবে এই যে এটা বের করব, হ্যাঁ গড় ব্যবধান বা ব্যবধানাঙ্ক। তো গড় ব্যবধানাঙ্ক কিন্তু ওই যে সূত্রটা রয়েছে, আমি যখন গড় ব্যবধান পেয়ে গেলাম, গড় ব্যবধান উপরে লিখবো আর নিচে আমি গড়টা লিখবো, ওখানে কিন্তু সূত্রটা বলা আছে না, তো লিখলেই কিন্তু পরে আমরা এই যে এটার মানটা কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে। তো এখন দেখা যাচ্ছে যে এই যে মানটা রয়েছে, এখান থেকে যদি তোমাকে বলা হয় যে গড় ব্যবধান পারবো না, গড় এখানে ব্যবধান আমরা তো এর আগের প্রশ্নে তো গড় বের করলাম, কিন্তু গড় ব্যবধানাঙ্ক তো বের করিনি। হ্যাঁ আমি তো ওটা বলতেছি, এটা বিলিয়ার্ড স্টুডেন্ট, এই যে আমরা গড় পেয়েছি, ব্যবধান পেয়েছি, গড় ব্যবধানাঙ্ক তো সূত্র অনুযায়ী জাস্ট মানটা বসিয়ে দিলে, এই সূত্রটাতে মানটা বসিয়ে দিলে ব্যবধান পেয়েছিলাম গড় পেয়েছি 28.09, গড় ব্যবধান পেলাম 78 হ্যাঁ 10.46, তাই না? তাহলে 10.446 কে আমি যখন 28.09 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব, তখন গড় ব্যবধানাঙ্ক বের হয়ে যাবে। আর এই যে গড় ব্যবধান এটার বেলাও কিন্তু সূত্র কি সেটা একটু চিন্তা করো, সেই অনুযায়ী একটু কাজটা করে আমাকে একটু দেখাও, দেখি পারতেছো কিনা। একটু ব্রেক নিচ্ছি, তোমরা এটা কাজ করো, আমিও করতেছি, তোমরা কাজটা করো, ওই অনুযায়ী পারতেছো না একটু দেখি, একটু চেষ্টা করো, ঠিক আছে। এই জোতলা হট ঢুকে আছে, জোতলা বাইরে থ বলে হারাছে নাকি ঢি মানে ঢি ভুক সমস্যা কি সমস্যা হলো গন্ধ এখন হলো বাবুল তোর সাউন্ড অফ কর।
কি বুঝতে পারছো কিনা লোকজন? জি স্যার। স্যার আমি বুঝতে পারিনি, মানে কোথায় আটকে গেছিল, নেটওয়ার্ক ছিল না। আমি বলতেছি যে আমি যেটা বললাম সূত্রগুলো তো করেছো, লিখে নিয়েছো। তো এখন এই যে কি বলে, এই যে শ্রেণী থেকে গড় ব্যবধান বের করতে হবে। হ্যাঁ, শ্রেণীকৃত একটি তথ্য সারি থেকে গড় ব্যবধান নির্ণয় করো। হ্যাঁ, এবং এখানে গড় ব্যবধান নির্ণয় করার জন্য প্রথমে এটার গড় নির্ণয় করতে হবে। এখন গড় নির্ণয় করার জন্য কিন্তু আমরা সেন্ট্রাল টেন্ডেন্সিতে শিখেছি, সেই অনুযায়ী এটার গড় ব্যবধান প্রথমে নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে হ্যাঁ এক্স মাইনাস এক্স বার এটা বের করে নিতে হবে। তারপর ওর সঙ্গে ফের এফ যোগ করতে হবে, মানে ঘরগুলা এপাশে হবে আর কি। এই যে যতগুলা ঘর দরকার, যেমন প্রথমে লিখবা হচ্ছে ক্লাস, তারপরে লিখবা হচ্ছে এটা গণসংখ্যাটা দেওয়া আছে, শ্রেণীর মধ্যবিন্দু তোমার লাগবে, তাই না? তারপরে এফএক্স লাগবে, সামেশন এফএক্স লাগবে। সামেশন এফএক্স এর পরে তোমার হচ্ছে এক্স মাইনাস এক্স বার লাগবে, আর এটার এক্স বারের সঙ্গে এফ ইন্টু এক্স মাইনাস বার, এতগুলা ঘর হবে। হ্যাঁ, 1 2 3 4 5 6, 6টা ঘর হবে। এখন 6টা ঘর করে পারবা কিনা বলো দেখি। মুখে তো খুব মেজাজ খারাপ হয়েছে। আজব। একটু চেষ্টা করে দেখি, চেষ্টা করে আমাকে জানাও। দেখা যাক কি হয়, কাজ একটু করো। আমি আপাতত চলে যাচ্ছি। ওকে। জি স্যার।